প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন। এই ভিডিও যখন করছি তার বেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান। যে অনুষ্ঠানের প্রতিটি দিকে ছিল একেবারে বেনজির স্বাতন্ত্র্য। বাঙালির সবচেয়ে বড় আইকন রবীন্দ্রনাথের জন্মদিনে শপথ নিচ্ছে পশ্চিমবঙ্গের সরকার, এমনটা আগে কখনো হয়নি। এই প্রসঙ্গে আমার দর্শকদের জন্য একটা তথ্য দিই, ভালো লাগবে। মমতা ব্যানার্জি সবসময় বাংলা ও বাঙালিয়ানা নিয়ে গলা ফাটান, নিজেকে বলেন বাংলার মেয়ে। বিজেপিকে উত্তর ভারতের অবাঙালিদের দল বলে রীতিমতো গালমন্দ করেন, কিন্তু প্রতিবারই তার শপথ নেয়ার দিনের ধারে কাছে 25শে বৈশাখ থাকলেও সেই স্মরণীয় দিনটিতে শপথ নিয়ে রবি ঠাকুরকে সম্মান জানাবার কথা মনে পড়ে না। মমতার কোনোদিন মনে পড়েনি। 11তে নয়, 16তে নয়, এমনকি 21এও নয়। 2021-এর কথা বলি, 25শে বৈশাখ সেবার পড়েছিল মে মাসের 9 তারিখে। আজকে যেমন মমতা মন্ত্রিসভা শপথ নেয় 5ই মে। বাঙালি বলে গলা ফাটানো মমতা ব্যানার্জি মহুয়া মৈত্রদের মাথায় পর্যন্ত আসেনি এই রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনটিতে শপথ নেয়ার কথা। কিন্তু বিজেপি বেছে নিল এই দিনটিকে। শুধু কি এই একটা বিষয়ের স্বাতন্ত্র্য? না, পুরো মঞ্চ আজ বাঙালির কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যে ভরে ছিল। এছাড়া আজ সমস্ত বিজেপি বিধায়কদের পোশাক, পুরুষের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি, মহিলাদের শাড়ি, একেবারে বাঙালি ঘরানায়। এর আগের এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সমেত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকটি রাজ্যের উপমুখ্যমন্ত্রীরাও সঙ্গে ছিলেন। তাদের উপস্থিতিতে বঙ্গমন্ত্রিসভার এই শপথ গ্রহণ কোনো দিন হয়নি, ভাবাও যায়নি কখনো আগে। এক অনন্য শপথ গ্রহণ অনুষ্ঠান। এবার আসি আজকের বিষয়ের আলোচনায়। শুভেন্দু আজ মাথায় যে মুকুটটি পরলেন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে সেটা কিন্তু ফুলের মুকুট নয়, সেটা নিশ্চিতভাবে কাঁটার মুকুট। এই কাঁটার মুকুটকে ফুলের মুকুটে রূপান্তরিত করা শুভেন্দুর কাছে খুব বড় চ্যালেঞ্জ, কিন্তু তাকে পারতেই হবে এবং তিনি পারবেন, আমাদেরও বিশ্বাস। কেন কাঁটার মুকুট, আর সেই কাঁটার মুকুটের কাঁটাগুলো কি, সেই নিয়ে দু চার কথা। কতটা চ্যালেঞ্জ সেই সব কাঁটাগুলো তুলতে বিজেপি সরকারের ওপর পড়বে, এই নিয়ে প্রতিবেদন। দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আপনার মতামত দিন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। প্রথমেই বলতে হয়, আজ পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নতুন সরকার শুধু ক্ষমতায় আসছে না, তাকে একটি ক্লান্ত, দুর্নীতিতে আপাদমস্তক ডুবে থাকা, অবিশ্বাসে ভরা এবং নুয়ে পড়া দলদাস প্রশাসনিক কাঠামোকে আবার নিজের পায়ে শক্ত করে দাঁড় করাতে হবে। খালি হয়ে যাওয়া রাজকোষ সামলাতে হবে। আপনারা তো অনেকেই জানেন না যে এবার এই যে ভোট হয়ে গেল, এই ভোটে যারা প্রিজাইডিং অফিসার, যারা পোলিং পার্সোনেল হয়ে এসেছিল, তাদের টাকা পেমেন্ট করা যায়নি এখনও, রাজকোষের টাকার অভাবে। শিল্পের শ্মশানে এই বাংলায় প্রাণ আনতে হবে, মানুষের হাতে কাজ দিতে হবে, পাহাড় প্রমাণ প্রত্যাশা। শুভেন্দু অধিকারীর সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাষ্ট্রকে আবার রাষ্ট্রের মতো চালানো। কারণ
মানুষ শুধু সরকার বদল চায়, শুধু মুখ বদলের জন্য নয়। মানুষ চায় থানায় ন্যায্যতা আসুক, বিচার আসুক, ব্লকে স্বচ্ছতা আসুক, রাস্তায় নিরাপত্তা আসুক, প্রশাসনে নিরপেক্ষতা আসুক। আমাদের মেয়েরা তারা যেন তাদের নিরাপত্তা থাকে। আগেই বলেছি, পাহাড় প্রমাণ প্রত্যাশা মানুষের, তবু তার মধ্যে সরকারের সামনে কিছু প্রত্যাশার অগ্রাধিকার থাকে। কোন কাজগুলো জরুরি ভিত্তিতে করতে হবে সেই অগ্রাধিকার। এক এক করে আসা যাক সেই বিষয়গুলোতে। প্রথম অগ্রাধিকার, নতুন সরকারের 1 নম্বর কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পুনর্গঠন। ভোট পরবর্তী প্রতিশোধের রাজনীতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দখলদারি, আবার রং বদল করে সন্ত্রাস চালিয়ে যাওয়া, রাজনৈতিক পতাকা বদলে একই দুষ্কৃতী চক্রের সক্রিয়তা, এসব ভাঙতে না পারলে সরকার শুরুর দিন থেকেই দুর্বলতার বার্তা চলে যাবে মানুষের কাছে। এখানে শুধু পুলিশ বাড়ালেই হবে না, দরকার জেলাভিত্তিক শান্তি ও নিরাপত্তা গ্রিড। কোন এলাকায় কারা বারবার গণ্ডগোল পাকায়, কারা রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি করে, কারা দাঙ্গার গুজব ছড়ায়, কারা সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেয়, এই সব কিছুর ওপর দ্রুত গোয়েন্দা নজরদারি বসাতে হবে। প্রথম 30 দিনের মধ্যে প্রতিটি জেলায় বিশেষ আইন শৃঙ্খলা পর্যালোচনা বৈঠক হওয়া উচিত। পুলিশ সুপার, জেলা শাসক, মহকুমা প্রশাসন, গোয়েন্দা শাখা সবাইকে স্পষ্ট বার্তা দিতে হবে, দল নয়, আইনই শেষ কথা। দ্বিতীয় অগ্রাধিকার হওয়া উচিত প্রশাসনের দলীয়করণ বন্ধ করা। তৃণমূল কংগ্রেস আমলে যেটা মহামারী হয়ে উঠেছিল, সর্বনাশ করেছিল এই রাজ্যে। বহু বছর ধরে যদি আমলাতন্ত্রের একাংশের মধ্যে এই ধারণা জন্মে থাকে যে রাজনৈতিক আনুগত্যই পদোন্নতির রাস্তা, তাহলে সেই সংস্কৃতি না ভাঙলে কোনো পরিবর্তনই টেকসই হবে না। নতুন সরকারকে তাই 3টি কাজ দ্রুত করতে হবে। 1, সংবিধানশীল দপ্তরে পোস্টিং ও ট্রান্সফারে পুরোপুরি পর্যালোচনা। 2, বিডিও, এসডিও, থানা স্তরে, তৃণমূল স্তর পর্যন্ত, গ্রাসরুট লেভেলেও জবাবদিহির কাঠামো তৈরি করতে হবে। 3 নম্বর, অভিযোগ গ্রহণের জন্য সময়সীমাবদ্ধ ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা করতে হবে। মানুষের অভিজ্ঞতা বদলাতে হলে দপ্তরের ভাষা বদলাতে হবে। সরকারি অফিসে গিয়ে কেউ যেন এই অনুভূতি না পায় যে সে নাগরিক নয়, সে কারো অনুগ্রহ প্রার্থী, এই বোধ যেন কারো মধ্যে না আসে। তৃতীয় বড় অগ্রাধিকার হবে দাঙ্গা ও সাম্প্রদায়িক উস্কানি ঠেকানো। এই উস্কানি প্রচুর হবে এখন, কারণ তৃণমূল কংগ্রেস তার সামনে এই রাস্তা। শুভেন্দু অধিকারীর পিএকে হত্যা করে যে সংঘর্ষের একটা উস্কানি, সেই উস্কানিকে বিজেপি কিন্তু কড়া হাতে সেটাকে শক্ত হাতে দমন করতে পেরেছে। এই মুহূর্ত পর্যন্ত কিন্তু শেষ হয়নি, এগুলো চলতেই থাকবে। নতুন সরকারকে একই সঙ্গে কঠোর এবং সংযত হতে হবে। কঠোর হতে হবে দুষ্কৃতীদের বিরুদ্ধে, সংযত হতে হবে সাধারণ মানুষের আবেগ সামলাতে। এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো কোনো উস্কানিকে রাজনৈতিক লাভের খেলায় পরিণত না হতে দেয়া। গুজব, মিছিল, পাল্টা মিছিল, ধর্মীয় উত্তেজনা, সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ, যেগুলো তৈরি করাতে মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড তৈরি করে গেছেন, এসবকে আগেভাগেই চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে। এবং আশা করা যায়, কেন নিশ্চিত বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বলতেন বিশেষ কমিউনিটির কথা, তাদেরকে ছেড়ে দিলে কয়েক মিনিটে নাকি অন্য কমিউনিটিকে শেষ করে দেবে। বোঝাতে অসুবিধা হয় না তিনি কী বলতে চেয়েছেন। এবং এইটা কিন্তু এইভাবে উস্কানি দেওয়া কিন্তু চলবে। এই সরকার যারা চলে গেছে তারা কিন্তু এই উস্কানি দিয়ে যাবে রাজনৈতিক লাভের জন্যে। প্রতিটি জেলায় তাই র্যাপিড রেসপন্স পিস মেকানিজম বা শান্তি বাহিনী, শান্তি কমিটি, এগুলো গড়তে হবে। প্রশাসন, স্থানীয় বিশিষ্টজন, ধর্মীয় নেতৃত্ব এবং সিভিল সোসাইটিকে নিয়ে
এমন এক নেটওয়ার্ক বানাতে হবে যাতে উত্তেজনা ছড়ানোর আগেই তা ঠান্ডা করা যায়। একটি খুব স্পষ্ট নীতি দরকার। অপরাধী যদি বিজেপির পতাকা হাতে থাকে, আমাদের কাছে খবর আছে বিভিন্ন জায়গায় যারা এতদিন তৃণমূলের গুন্ডা ছিল, দুষ্কৃতী ছিল, গণশত্রু ছিল, তারা হঠাৎই তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা হাতে নিচ্ছে, নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে বিজেপির ওপরে, তারা তোলাও তুলছে। যদি এটা করেও থাকে, বিজেপির পতাকা হাতে থাকলেও তাকে ধরে নিতে হবে সে অপরাধী। যদি বিরোধী শিবিরের হয় তবুও সে অপরাধী। নতুন সরকার যদি শুরুতেই এই নিরপেক্ষতার নজির না গড়ে, যদি সাবধান না হয়, তাহলে বিরোধীরা খুব দ্রুত পরিবর্তন নয়, শুধু পাল্টা দখল এই বয়ান প্রতিষ্ঠা করে তাদের মতো করে এগিয়ে যাবে। চতুর্থ অগ্রাধিকার হবে দুর্নীতি দমন। তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতির একেবারে পাহাড় হয়ে উঠেছিল দুর্নীতির, কিন্তু এই দুর্নীতি দমন করাটা কিন্তু প্রতিহিংসা নয়, এটাতে হতে হবে প্রতিষ্ঠানগত শুদ্ধি আনতে হবে। মানুষ চায় চোর ধরা পড়ুক, কিন্তু একই সঙ্গে মানুষ এটাও দেখতে চায় যে সরকার কেবল প্রতিশোধের রাজনীতি করতে ব্যস্ত নয়, সরকার শাসনও করছে। তাই সব বড় প্রকল্প, নিয়োগ, টেন্ডার, পঞ্চায়েতের ব্যয়, পুরসভার খরচ এবং কল্যাণমূলক প্রকল্পের আর্থিক অডিট শুরু করে দিতে হবে ইমিডিয়েটলি, যেটা তৃণমূল কংগ্রেস মমতা সরকারের আমলে আইওয়াশ হয়েছিল। তবে এই অডিটের সঙ্গে একটি বড় আশ্বাসও একসঙ্গে দিতে হবে। গরিবের রেশন, স্বাস্থ্যসেবা, ছাত্রছাত্রীদের সুবিধা, কৃষকের সহায়তা, সামাজিক সুরক্ষা, এসব যেন কোনোভাবেই বন্ধ না হয়। অন্নপূর্ণা যোজনা আসুক, কিন্তু সেটা আসতে সময় লাগতেই পারে, 2-1 মাস তো বটেই, ততক্ষণে যেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ না হয়। তাহলে কিন্তু মানুষের কাছে এই দল সম্পর্কে, বিজেপি সম্পর্কে ভুল বার্তা যেতে পারে এবং যাবে যদি এটা না করা হয়। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ। নতুন সরকার যদি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়, কিন্তু সাধারণ মানুষের জীবনে অনিশ্চয়তা যদি বেড়ে যায়, তাহলে জনমত খুব দ্রুত বদলে যেতে পারে। এরপরে পঞ্চম অধিকার হওয়া উচিত চাকরি, বিনিয়োগ এবং স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা। সরকার বদলের সবচেয়ে বড় রাজনৈতিক লাভ তখনই আসে যখন মানুষ দেখে শুধু ভাষণ বদলায়নি, জীবিকার সুযোগও বেড়েছে। প্রথমেই শিল্প বান্ধব বার্তা দিতে হবে এবং সে বার্তা ইতিমধ্যে এসে গেছে। যেমন টাটা কোম্পানি, তারা সিঙ্গুরে তাদের কারখানা করবার জন্যে কথা চলছে, কথা অনেকটা এগিয়েছে, এটা আমরা জানি। কিন্তু এই শিল্প বান্ধব বার্তা শুধু কেবল বড় কর্পোরেট ঘোষণায় যেন তার মধ্যে আটকে না থাকে। মমতা ব্যানার্জি বা বামফ্রন্ট আমলের মতো জ্যোতি বসু শিল্প ধরতে যেতেন বিদেশে, সোমনাথ চ্যাটার্জিও যেতেন, আর মমতা ব্যানার্জি তো একেবারে দলবল নিয়ে বিশাল চার্টার্ড বিমান নিয়ে চলে যেতেন বিদেশে শিল্প ধরতে, এখানে সেখানে, এবং তারা ফিরে এসে সেই বাম আমল থেকে এই আমল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল, সেই সব আমলে ঘোষণাই সারছিল, বাস্তবে শূন্য। রেজাল্ট রসগোল্লা তবু মিষ্টি, কিন্তু এটা তা নয়, একেবারে একটা তেতো শূন্য, শুধু করের টাকা খরচ হতো সাধারণ মানুষের। তাই শুধু বড় শিল্প কর্পোরেট ঘোষণা নয়, এমএসএমই, ছোট কারখানা, চামড়া, টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ, লজিস্টিক্স, নদী বন্দর, পর্যটন, আইটি সার্ভিস, সীমান্ত বাণিজ্য, এই সব সেক্টরে জেলা ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রয়োজন। যুব সমাজের জন্য আলাদা করে 100 দিনের একটা কর্মসূচি দেয়া যায় কিনা ভাবতে হবে, দেখতে হবে। নিয়োগ ক্যালেন্ডার করতে হবে, তাতে যেন স্বচ্ছতা থাকে। সেখানে শূন্য পদের তালিকা, পরীক্ষার সময়সূচি, ফল প্রকাশের সময়সীমা, এসব প্রকাশ্যে আনতে হবে,
তা না আনলে যেভাবে পশ্চিমবঙ্গ এখন দাঁড়িয়ে আছে, মানুষের মধ্যে হতাশা বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হবে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও সামাজিক স্থিতি। সীমান্ত জেলায় নিরাপত্তা, চোরাচালান, জাল নোট, অনুপ্রবেশ উদ্বেগ এবং সাম্প্রদায়িক গুজব, এসব প্রশ্নে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত নয়, সমন্বয়ের পথে হাঁটতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। তিনি বিএসএফকে জমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য পর্যন্ত জমি দিতে চাননি। কেন করেছেন এগুলো, সেগুলো আপনারা জানেন, এখানে বলার দরকার নেই। নিরাপত্তার নামে সবই করা যায়। আর এটা আরও এখন বাংলাদেশ নিয়ে আরও বেশি সতর্ক হতে হবে এই কারণেই যে আপনারা দেখছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা অগাধ প্রেম আছে বাংলাদেশের সমস্ত সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলোর। জামাতের কয়েকটা নেতার ভাষণ এখানে দিচ্ছে না, কিন্তু আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। তারা করেছে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকে তিনি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন, যেতে বাধ্য হয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ন্যারেটিভ দিচ্ছেন তাদেরকে জোর করে হারানো হয়েছে, তিনি হারেননি, এই ন্যারেটিভকে তারা সমর্থন দিচ্ছেন। এক জামাতি নেতা তিনি বলেছেন যে 17 কোটি বাংলাদেশি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লড়াইতে নেমে যান, আর 17 কোটি বাংলাদেশি তাদের সাথে আছে। সুতরাং বোঝা যায় বাংলাদেশ থেকে ইন্ধন দেয়া হবে। আর এরপরে যখন এখান থেকে যাদের নাম এসআইআরে বাদ গেছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কিছু না কিছু করবেন। যদি সেটা তাদের বাংলাদেশে তাদের চলে যাওয়ার ব্যাপারটা শুরু হয়ে গেছে অনেকটা, কিন্তু এইটা নিয়েই কিন্তু বাংলাদেশের মধ্যে একটা ভারত বিরোধী সেন্টিমেন্টকে আবার খুব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তারা এখানে সমস্যা তৈরি করতে পারে। সতর্ক হতে হবে, কারণ সীমান্তের নিরাপত্তাও দেখতে হবে। কিন্তু এটাও ঠিক, নিরাপত্তার নামে সাধারণ সীমান্তবাসীকে আতঙ্কে রাখা যাবে না। নীতি হওয়া উচিত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে সমমর্যাদাপূর্ণ প্রশাসনিক সম্পর্ক। এখানে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে, যেখানে পুলিশ, প্রশাসন, গোয়েন্দা বিভাগ, সীমান্তের দায়িত্বপ্রাপ্ত বাহিনী এবং স্থানীয় সিভিল প্রশাসন তারা নিয়মিত তথ্য ভাগাভাগি করবে। নিরাপত্তা কিন্তু শুধু বন্দুক দিয়ে আসে না, নিরাপত্তা আসে তথ্য, সতর্কতা, দ্রুত প্রতিক্রিয়া থেকে, কুইক রেসপন্স থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে জমি দেননি বেড়া দেওয়ার জন্য, এবার সেই সমস্যা চলে যাবে, এবং খুব দ্রুত যাতে জমি অধিগ্রহণ করে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটা দেখতে হবে। কারণ সামনে জুন জুলাইতে বর্ষার সময় আসছে, নানা রকম অসুবিধে হতে পারে। এরপর নতুন সরকারের প্রথম 6 মাসে সবচেয়ে বড় পরীক্ষা হবে তার রাজনৈতিক ভাষা। সরকার কি প্রতিশোধের ভাষায় কথা বলবে না, এটা আমরা জানি, কারণ সেই নির্ভরতা সেটা বিজেপি দলের প্রতি মানুষের আছে। কিন্তু সরকার প্রতিশোধের ভাষায় কথা বলবে না শাসনের ভাষায় কথা বলবে, সেটা মানুষ দেখতে চায়। সরকার প্রতিপক্ষকে চূর্ণ করার বার্তা দেবে না নিশ্চিতভাবে, বরং আইনের মাধ্যমে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার বার্তা দেবে। শুভেন্দু অধিকারীর জন্য এখানেই বড় সুযোগ। তিনি চাইলে নিজের ভাবমূর্তি কেবল আন্দোলনের নেতা হিসেবে নয়, কঠিন কিন্তু কার্যকর প্রশাসক হিসেবেও প্রতিষ্ঠা করতে পারেন। তার সরকারের মূল মন্ত্র হওয়া উচিত আইন সবার জন্য এক, প্রশাসন দলীয় ক্যাম্প নয়, দুর্নীতির বিচার হবে কিন্তু জনসেবা থামবে না, দাঙ্গা রুখবো, উন্নয়ন এগোবো, কর্মসংস্থান বাড়াবো, রাষ্ট্রের কর্তৃত্ব ফিরবে কিন্তু নাগরিকের স্বাধীনতা খর্ব হবে না, অনুপ্রবেশ বন্ধ করা হবে কড়া হাতে। দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করার ব্যাপারে কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করতে হবে। এসআইআরের পর সফলভাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী যাদের সিটিজেনশিপ দেয়া, সেটা বিশেষত মতুয়া এবং অন্যদের, তাদেরকে এটা দেওয়ার ব্যাপারে
একেবারে যত শীঘ্র সম্ভব দেওয়া যায় সেটা করতে হবে। করার পর যারা এখানে রয়েছে অবৈধভাবে তাদেরকেও চিহ্নিত করতে হবে, এনআরসি চালু করতে হবে। তারপর দেখতে হবে সেই যে অটল বিহারী বাজপেয়ীর আমলে 2001 সালে একটা কমিটি বসেছিল, সেই কমিটি তারা বলেছিল যে বাংলাদেশি কয়েক কোটি বাংলাদেশি, 2 কোটি 2.5 কোটির মতো বাংলাদেশি ভারতে আছে, তাদেরকে কি ফেরত পাঠানো সম্ভব? যদি ফেরত পাঠানো সম্ভব না হয় তাহলে তাদেরকে যাতে ওয়ার্ক পারমিট দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য কোনো রকম নাগরিক সুবিধা না দিয়ে যদি তাদের এখানে রাখা যায় সেই চেষ্টার কথা বলা হয়েছিল সে সময়ে। তো সেই ব্যাপারটা আবার দেখতে হবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারকে এই ব্যাপারে উদ্যোগী হয়ে ভারত সরকারের সাথে মিলেমিশে একটা স্ট্যান্ড নিতে হবে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী স্ট্যান্ড নিয়েছেন, যেভাবে তৃণমূলী দুর্বৃত্তরা রাতারাতি রং পাল্টে বিজেপির পতাকা হাতে নিয়ে দুর্বৃত্তগিরি চালাতে শুরু করেছে বিজেপিকে বদনাম করতে, যেভাবে বাংলাদেশে জামাত ও তার সহযোগী মৌলবাদী শক্তি মমতা ব্যানার্জির সঙ্গে সহমর্মিতা দেখাতে শুরু করেছে, সেটা মাথায় রেখে কোনো নরম ব্যবস্থা নয়, কড়া ব্যবস্থা নিতে হবে এই সব দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ পশ্চিমবঙ্গের মানুষ আসলে 3টি জিনিস দেখতে চায়: রাস্তায় শান্তি ফিরছে কিনা, সরকারি অফিসে ভয় কমছে কিনা, আর চাকরি অর্থনীতির দিক থেকে আশার আলো জ্বলছে কিনা। নতুন সরকার যদি এই 3 জায়গায় দ্রুত কাজ দেখাতে পারে তাহলে রাজনৈতিক পরিবর্তন প্রশাসনিক পরিবর্তনের রূপ নেবে। কিন্তু যদি কেবল পতাকা বদলায় আর মাঠে মহল্লায় একই রকমের দুষ্কৃতি সংস্কৃতি থাকে, একই দখলদারি থাকে, একই ভয়ের রাজত্ব চলতে থাকে, তাহলে মানুষ খুব দ্রুত হতাশ হবে। তাই আগামী দিনের পশ্চিমবঙ্গ গড়ার প্রথম শর্ত একটাই: শাসক দল নয়, রাষ্ট্র যেন আবার শক্ত হাতে ন্যায়সঙ্গত ভাবে নিরপেক্ষভাবে দাঁড়ায়। পরিশেষে আরেকটি কথা না বলে পারছি না। কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখলে বোঝা যায় কেমন যাবে দিন। 50 বছর ধরে অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে বাঙালির ওপর দিয়ে, অবশেষে আজ কেটে গেছে সেই দিন। ঠিক যেমনভাবে গত কয়েকদিনের বৃষ্টি ঝড়ের পর আজ সূর্য করজ্জ্বল দিন, প্রকৃতির মুখে যেমন হাসি এসেছে, বাংলার মুখে, বাঙালির মুখেও ঠিক তেমন হাসি আনতে পারবেন শুভেন্দু অধিকারী এবং তার সরকার। প্রকৃতি কি সেই বার্তা নিয়ে এলো যে দিনটাও সকাল যখন হয়েছে হাসি দিয়ে, সারা দিনটাও হাসবে, রৌদ্র করজ্জ্বল হবে। ধন্যবাদ।